নমস্কার। কলকাতার বাইরে কয়েকদিনের জন্য এলে একটু আপনাদের সাথে গল্পগুজব করার সময় পাওয়া যায়। কলকাতায় থাকলে পরে সারাদিনের এই কাজকর্ম, অপারেশন, পেশেন্ট দেখা, ছুটোছুটির মধ্যে গল্প করার সময়টা দিন দিন কমে আসছে। আজকে যে জিনিসটা নিয়ে আপনাদের সঙ্গে কিছু আমার চিন্তা ভাবনা, কিছু আমার দৃষ্টিভঙ্গি শেয়ার করব, সেই জিনিসটা কিন্তু যত দিন যাচ্ছে একটা একটা দিন করে এই ব্যাপারটা আমাদের চোখের সামনে খুব প্রকট, খুব অবভিয়াস হয়ে উঠছে। সেটা হলো এখন একটার পর একটা যুদ্ধের দামামা পৃথিবীতে বেড়েই চলছে। প্রায় ১.৫ বছরের ওপর ধরে আজকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে। ইসরায়েলের সঙ্গে হামাসের ঝামেলার তো কোনো শেষ নেই। মাঝখানে ভারত পাকিস্তান একটা ৩.৫ দিনের সংক্ষিপ্ত অপারেশন সিন্দুর হয়ে গেল। আর তার সেই যুদ্ধের দুন্ধুভি নিনাদ আমাদের সেই শব্দটা মিলিয়ে যেতে না যেতেই একটা মহাযুদ্ধের বিস্ফোরণ আমাদের চোখের সামনে ঘটল, যখন ইরানের ওপর তার সর্বশক্তি নিয়ে যখন ইসরায়েল ঝাঁপিয়ে পড়ল। দু একটা কথা যেটা আমি বিশেষ করে আমাদের বাংলার গণমাধ্যমে দেখছি যে অনেকের মধ্যে কিছু কিছু কনফিউশন আছে, কনফিউশন রিগার্ডিং কন্টেম্পোরারি হিস্ট্রি। প্রথম কথাটা হলো যে দেখুন, আজকে আজকে ইসরায়েলের যে জন্ম, যেটা কিছুটা প্রায় দ্য বার্থ অফ ইন্ডিয়ার সঙ্গে খানিকটা মেলে, যে 47-48-এর সময়ে ইসরায়েল নিয়ে কথাবার্তা শুরু হয়েছিল 1945-এ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হবার পর থেকে, এবং ইসরায়েল অ্যাজ এ জিও পলিটিক্যাল আইডিয়া বা জিও পলিটিক্যাল কনসেপ্ট আমাদের চোখের সামনে ইসরায়েল দেখা দিল 1948 সালে। ইসরায়েলের আইডিয়াটা কি ছিল? ইসরায়েলের আইডিয়াটা ছিল যে সেই বিবলিক্যাল সময় থেকে যে যারা 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 জুডাইজম, যারা জুইশ ধর্ম যারা প্র্যাকটিস করেন, তাদের বিরুদ্ধে যে বিভিন্ন সময়ে যে অন্যায় অত্যাচার, যে রিলিজিয়াস পারসিকিউশন হয়েছে, তার থেকে আমরা জুসদের বাঁচাবার জন্যে আজকে জুসদের মধ্যে একটা আইডিয়া ছিল নিজেদের একটা হোমল্যান্ড, নিজেদের একটা বাসস্থান করার জন্য। এবং ওভার দ্য পিরিয়ড অফ সেঞ্চুরিজ এই আইডিয়াটা এস্টাবলিশ করতে করতে তারা সেই বাইবেলে যে জায়গাটা তাদের জন্য নির্ধারিত ছিল, দ্য প্লট অফ ল্যান্ড ইন দ্য মিডল ইস্ট, সেই ইসরায়েলকে, যে সময়ে ইসরায়েলকে আজকে ইসরায়েল বলা হলো, সেই সময় সেই জায়গাটা বৃহত্তর প্যালেস্টাইনের একটা অংশ ছিল। সেই গল্পতে আমরা আরেকবার হয়তো দ্য হিস্ট্রি অফ ইসরায়েলে পরবর্তীকালে একবার ফিরে যাব। তো ইসরায়েল সৃষ্টি হলো 1948-এ, এবং ইসরায়েল সেই জন্ম লগ্ন থেকে সেই অভিমন্যুর মতো চারিদিকে ইসরায়েল is surrounded by the crescent of Muslim nations. একদিকে ইজিপ্ট, একদিকে জর্ডান, একদিকে সিরিয়া, একদিকে লেবানন, এই সমস্ত শিয়া সুন্নি কবলিত ইসলামিক কান্ট্রিজ এর মধ্যে ইসরায়েল একটা কট্টর স্ট্রিক্ট জুইশ নেশন হিসেবে তাদের মেন ক্যারেক্টারিস্টিক ইজ দ্য জুইশ রিলিজিয়ন। ইসরায়েলি বলতে কিন্তু কোনো পার্টিকুলার কালচারাল গ্রুপ নেই, এর মধ্যে আমেরিকান জুজ আছে, জার্মান জুজ আছে, রাশিয়ান জুজ আছে, ইন্ডিয়ান জুজ আছে, আফ্রিকান জুজ আছে। তারা সবাই তাদের একটা ভিটে মাটি খোঁজার জন্য 48 সাল থেকে ইসরায়েলকে তারা নিজেদের বাসস্থান বলে মেনে নিলেন। ইটস আ ভেরি কন্ট্রোভার্সিয়াল প্রজেক্ট। তারই এক কোনায় গাজা স্ট্রিপকে আলাদা করে দেওয়া হলো, যেখানে প্যালেস্টিনিয়ান আনসেটেলড রেফিউজিসরা থাকতো। আর একদিককে ওয়েস্ট ব্যাংককে আলাদা করে দেওয়া হলো, সেখানে আর এক ফালি জায়গা করা হলো, যেখানে বলতে গেলে প্যালেস্টিনিয়ানরা খানিকটা নিজের জায়গায় নিজের দেশে নিজেরা উদ্বাস্তু হয়ে পড়লেন। এবং সেই 1948-এর পর থেকে ইসরায়েল মাঝখানে চারিদিকে সেই ইসলামিক দেশেদের মধ্যে ঝগড়া ঝাঁটি
তাদের লেগেই আছে, মধ্যে মধ্যে কিছু পিস প্রজেক্টস হয় কিন্তু ওভারঅল সাকসেসফুল হয় না। আর ইসরায়েল অ্যাজ এ জুইশ নেশন, তার এন্টায়ার আইডিয়া, তার এন্টায়ার ইন্টেলেকচুয়াল প্রপার্টিটার মালিকানা যার হাতে, দ্যাট ইজ ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটসের মধ্যে যারা একদিক দিয়ে বিত্তমান, একদিক দিয়ে ইনফ্লুয়েন্সিয়াল, একদিক দিয়ে সাকসেসফুল, দি একাডেমিক ব্রেন অফ ইউনাইটেড স্টেটস, তার একটা বিরাট সংখ্যা হচ্ছে দ্য জুইশ পপুলেশন, স্পেশালি ইস্ট কোস্ট অফ ইউএসএ তে। এবং একটা একটা অকুণ্ঠ সাপোর্ট ফ্রম ইউনাইটেড স্টেটস তার জন্ম লগ্ন থেকে ইসরায়েলের পিছনে আছে। এবং ইউনাইটেড স্টেটসের পৃথিবী রসাতলে গেলেও কোনো মতেই ইউনাইটেড স্টেটস ক্যান নেভার গো এগেনস্ট দ্য জুইশ কনসেপ্ট। নানান যুদ্ধ হয়ে গেছে। যেদিন ইসরায়েল জন্ম নিয়েছিল তার পরের দিন যুদ্ধ হয়েছিল। তারপর থেকে ছোট বড় মাঝারি গুনলে তো আপনার যেন মনে হবে প্রতি 15 দিন একটা করে যুদ্ধ হয়। ইসরায়েল এবং আরব স্টেটসের মধ্যে যুদ্ধের যে খাতিয়ান, তার কাছে ভারত পাকিস্তানের যুদ্ধের লিস্টটা দেখলে আপনার নেহাত সেটাকে ছেলে খেলা বলে মনে হবে। তো এই করতে করতে 1979-এ ইসরায়েলের থেকে বেশ খানিকটা দূরে, 2000 কিলোমিটার দূরে, টু দ্য ইস্ট অফ ইসরায়েল ইজ ইরান। এবার ইরানের ইম্পর্টেন্সটা কোথায়? এই যে ধরুন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে অটোমান এম্পায়ারকে ভেঙে আমরা প্রায় 26টা না 27টা আর্টিফিশিয়াল আরব কান্ট্রিজ তৈরি করেছিলাম। কেন তৈরি করা হয়েছিল? কারণ অটোমান এম্পায়ারের যে শক্তি ছিল, সেই অটোমান এম্পায়ারের শক্তিটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল ফর মোর দ্যান 300-400 ইয়ার্স। সো দ্য ওয়েস্টার্ন পাওয়ার্স যখন প্রথম বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশ এবং তাদের সাঙ্গপাঙ্গরা প্রথম বিশ্বযুদ্ধ জিতলেন, তাদের প্রথম প্রজেক্ট ছিল যে দ্য মুসলিম লেড অটোমান এম্পায়ারকে, ইসলাম লেড অটোমান এম্পায়ারকে ওইভাবে থাকতে দেওয়া যাবে না। এই যে দেশগুলো তৈরি হলো, জর্ডান, সিরিয়া, লিবিয়া, লেবানন, এমনকি আমাদের সৌদি আরেবিয়া, এমিরাতি দেশগুলো, এগুলো সমস্ত হচ্ছে যেরকম জন্মদিনে একটা বাচ্চা বসে বসে তার কেক কাটে, সেই এন্টায়ার অটোমান এম্পায়ারের কেকটা কেটে 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 গোটা 25-26টা আর্টিফিশিয়াল বাউন্ডারি করে অটোমান এম্পায়ারকে খণ্ড বিখণ্ড করে দেওয়া হলো। এবং তারই এক কোনায় জায়গা করে নিল ইসরায়েল। এবার এই যে সমস্ত টুকরো টুকরো দেশগুলো, আপনি গালফ কান্ট্রিজ বা এমিরাতিদের দিকে চেয়ে দেখবেন, এমিরাতিদের টাকা পয়সা আছে, দুবাই খুব বিত্তবান হয়েছে, আবুধাবি খুব বিত্তবান হয়েছে, কাতারের গ্যাস আছে, ওমানেরও গ্যাস সার্ভিসেস আছে, কিন্তু তাদের কোনো মিলিটারি বা জিও পলিটিক্যাল ক্ষমতা নেই। ইজিপ্ট মোটামুটি দিন আনে দিন খায় চালিয়ে যাচ্ছে, তাদেরও নানান রকম গন্ডগোল হয়েছে। বাকি লিবিয়া, সিরিয়া, লেবানন, লিবিয়া সিরিয়ার নিজের সমস্যা আছে। লেবানন একেবারে সেই 3টে ধর্মের যুদ্ধের মধ্যে লেবাননের নাভিশ্বাস উঠে গেছে এবং এক সময়কার একটা ফ্লারিশিং ইকোনমি অফ লেবানন এখন ইজ ইন রুইন্স। এই বিগত 3-4 বছর হয়েছে যে লেবাননে একটা ভদ্রস্থ কোয়ালিশন গভর্নমেন্ট এসছে, and they are making some efforts to rebuild Lebanon. এবার এইখানে ইরান ইজ অ্যান এক্সেপশন, কারণ বাকি সুন্নি মেজরিটি ইসলামিক দেশের মধ্যে ইরান ইজ দ্য ওনলি শিয়া কান্ট্রি। 1979-এ ইরান এক সময় ছিল খুব ওয়েস্টার্নাইজড, খুব লিবারাল, একদিক দিয়ে খুব প্রোগ্রেসিভ। শাক, পোশাক, চাল চলনে তাদের কোনো রকম বিধিনিষেধ কিছু ছিল না। এবং সেই যে শাহ অফ ইরানের যে শাসন, সেই শাসনকে ভেঙে 1979-এ ভারতবর্ষের সঙ্গে যার একটা পৈতৃক সম্পর্ক, সেই আয়াতুল্লাহ খোমেনি তাদের এলেন এবং ফ্রম আ লিবারাল monarchy, Iran changes into a very strict religious but theocratic country.
এই থিওক্র্যাটিক কান্ট্রি ইরানের মধ্যে অত্যন্ত গোঁড়া, আমাদের একটা তালিবানি টাইপের দেশ ইরান তৈরি হলো, এবং ইরানের নানান চিন্তা ভাবনার মধ্যে একটা সেন্ট্রাল চিন্তা ভাবনা ছিল যে আমার ক্ষমতা যদি দেখাতে হয়, দুটো দেশের মধ্যে ইসলামিক সুপিরিয়রিটি এস্টাবলিশ করার একটা আনএন্ডিং প্রতিযোগিতা ছিল। অনেক টুকরো 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 29-30টা টুকরোতে ইসলামিক নেশনসরা বিভক্ত, ওদিকে পাকিস্তান রয়েছে, এবং তার মধ্যে দুজন এই ইসলামিক দেশগুলোর মধ্যে বাহুবলী হবার যে একটা প্রতিযোগিতা, একদিকে হচ্ছে শিয়া ইরান, আরেকদিকে হচ্ছে সুন্নি সৌদি আরেবিয়া। এবং কে কার ক্ষমতা কত বেশি সেটা দেখাবার একটা মাপকাঠি হলো কে ইসরায়েলকে কত বেশি উত্তক্ত করতে পারে। এবং সৌদি আরেবিয়া ধীরে ধীরে তারা একটা অয়েল সুপার মার্কেটের মতো হয়ে গেলেন, তাদের অত মিলিটারি জিওপলিটিক্যাল অ্যাম্বিশন গুলো ধীরে ধীরে মিনমিনে হয়ে গেল। কিন্তু ইরান অ্যাজ আ ফান্ডামেন্টালিস্ট শিয়া কান্ট্রি, তারা বারবার হুঙ্কার দিতে শুরু করলো যে ইসরায়েলকে আমরা এইভাবে আমাদের এই আরব বলয়ের মধ্যে, মুসলিম বলয়, ইসলামিক বলয়ের মধ্যে আমরা থাকতে দেব না। অ্যান্ড ফ্রম 1980 অনওয়ার্ডস একদিকে ইরান আর একদিকে ইসরায়েল, সেপারেটেড বাই 2500 কিলোমিটার্স, তাদের মধ্যে একটা অহিনকুল সম্পর্ক। ইরান ধীরে ধীরে গত প্রায় 15 বছর ধরে এবার তারা নিজেদের নিউক্লিয়ার প্রোগ্রাম, পারমাণবিক বোমা, পৃথিবীর আজকে শক্তি যদি প্রদর্শন করতে হয়, সেই শক্তির আলটিমেট প্রুফ হচ্ছে দ্য নিউক্লিয়ার ওয়েপন্স। এই যে পুতিন আজকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করছে, কেন যুদ্ধ করতে পারছে? কারণ ইউক্রেন বোকার মতো 6 বছর আগে ইউক্রেনের হাতে প্রায় 20টা পারমাণবিক বোমা ছিল। সেই 20টা পারমাণবিক বোমা ইউক্রেন সারেন্ডার করে টু রাশিয়া। কেন? তারা ভেবেছিল যে আমরা রাশিয়ার পাশে থেকে, রাশিয়া আমাদের বড় দাদা, আমাদের দেখাশুনো করবে, আমরা রাশিয়ার ভরসায় থাকবো, আন্ডার রাশিয়ান প্রোটেকশন। সেই প্রোটেকশনের থিওরি তো চুলোয় গেল। ইউক্রেন তার নিউক্লিয়ার ওয়েপনগুলো সারেন্ডার করলো, এবং তারপরে আপনারা জানেন যে প্রায় 2 বছর হতে চলল। আজকে এই যুদ্ধ প্রায় রাবণের চিতার মতো জ্বলছে। আলটিমেটলি পুতিন আজ হোক কাল হোক পরশু ইউক্রেনের প্রায় 30% জায়গা সে দখল করে তারপর ইউক্রেনকে একটা ধ্বংসস্তূপ করে সে ছেড়ে দেবে। তাহলে এন্টায়ার ইন দ্য ওয়ার্ল্ড আজকে যে এতগুলো ইসলামিক কান্ট্রিজ আছে, একমাত্র পাকিস্তানের হাতে নিউক্লিয়ার বম্ব ছিল। কিন্তু আমেরিকা, তাহলে প্রশ্ন হবে কেন পাকিস্তানকে নিউক্লিয়ার ওয়েপন করতে আপত্তি করেনি? ইউরোপ কেন আপত্তি করেনি পাকিস্তানকে নিউক্লিয়ার ওয়েপন করতে? আপত্তি এই কারণে তারা করেনি কারণ তারা জানতো যে পাকিস্তানের নিউক্লিয়ার মিসাইলগুলো হচ্ছে ইউনিডিরেকশনাল, অনলি পয়েন্টিং টুয়ার্ডস ইন্ডিয়া। পাকিস্তানের নাওয়া খাওয়া ভুলে পাকিস্তান পৃথিবীর আর কোনো সমস্যা নিয়ে চিন্তিত নয়। পাকিস্তানকে ঘুম থেকে তুললে, গায়ে একটা চিমটি কাটলে পাকিস্তানের মুখ দিয়ে একটাই কথা বেরোবে, সেটা হচ্ছে অপোজিশন টু ইন্ডিয়া। তাহলে পাকিস্তান নিজেকে হয়তো ইসলামিক কান্ট্রি বলে মাঝে মধ্যে লম্বঝম্প করে, কিন্তু রেস্ট অফ ইসলামিক পলিটিক্সের মধ্যে পাকিস্তানের কোনো রেলেভেন্স নেই। পাকিস্তানের বেঁচে থাকার একটাই উদ্দেশ্য হচ্ছে ইন্ডিয়াকে উত্তক্ত করা, আর পাকিস্তানের বেঁচে থাকার একটাই উদ্দেশ্য হচ্ছে যে পাকিস্তান একটা ভাড়াটে জায়গা, যেই ভাড়াটে জায়গাটাকে কখনো রাশিয়া ব্যবহার করবে, কখনো আমেরিকা ব্যবহার করবে, কখনো নেটো ব্যবহার করবে ফর দোজ পারপাসেস। দুঃখের বিষয় হলো আমরা সেই চিত্রনাট্যের মধ্যে আবার ফিরে গেলাম। যখনই ইসরায়েল আজকে গন্ধ পেল যে আফটার পাকিস্তান দ্য সেকেন্ড মুসলিম কান্ট্রি টু গেট আ নিউক্লিয়ার ওয়েপন, আজকে ইরান এগিয়ে চলছে,
ইরান একটা বিরাট দেশ, ম্যাপটা দেখলেই বুঝতে পারবেন। ইরানের মধ্যে প্রায় 10টা-12টা নিউক্লিয়ার কেপেবল স্পটস তৈরি হয়েছে। এক জায়গায় মিসাইল রাখে, এক জায়গায় ইউরেনিয়াম এনরিচ করে, এক জায়গায় তাদের ব্যালিস্টিক ক্যাপাবিলিটি রাখে, অনেকগুলো সাইটের মধ্যে। আর সব থেকে সেন্সিটিভ সাইট হয়ে দাঁড়িয়েছে একটা জায়গা টুয়ার্ডস দ্য নর্থ অফ ইরান, সেই জায়গাটার নাম হচ্ছে ফর্ডো। সবার মুখে মুখে একটা শব্দ ঘুরছে, ফর্ডো ফর্ডো ফর্ডো। ওয়াই ইজ ফর্ডো দ্যাট ইম্পর্টেন্ট? কারণ নিউক্লিয়ার বোমা তৈরি হবে যখন আপনি ইউরেনিয়ামকে আপ টু 90% এনরিচ করতে পারবেন। It is said যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশন একটা রিপোর্ট দিয়েছিল যে ইরান অলরেডি 60-70% এনরিচমেন্ট এবিলিটিতে পৌঁছে গেছে। তখনই আমাদের ইসরায়েল একেবারে তেলে বেগুনে জ্বলে উঠল যে কোনো মতেই আমরা ইরানকে এগোতে দেব না। ইরান cannot be allowed to have 90% enrichment. 90% enrichment হলেই নিউক্লিয়ার বোমা তৈরি হবে, এবং এই এনরিচমেন্ট সাইটের প্রাণ কেন্দ্র হলো ইরানের উত্তরে পাহাড়ের মধ্যে 300 to 400 feet below the ground যে ফর্টিফাইড এনরিচমেন্ট এরিয়াটা আছে in the place called Fordo। ইসরায়েল ঝাঁপিয়ে পড়লো ইরানের ওপরে। আমেরিকা ইরানকে একটা নেগোসিয়েশনের বার্তা দিয়েছিল। সেই মিটিংটা ওমানে হবার কথা ছিল। সেই মিটিংয়ের 48 ঘন্টা আগে ইসরায়েল ঝাঁপিয়ে পড়লো ইরানের ওপরে। এবং এই যুদ্ধটার মধ্যে একটা ইউনিক ব্যাপার হলো, অপারেশন সিন্দুরে আমরা ড্রোন দেখেছি, অপারেশন সিন্দুরে আমরা ব্যালিস্টিক মিসাইলের ব্যবহার দেখেছি, কিন্তু পারহ্যাপস ফর দ্য ফার্স্ট টাইম in the history of world, in the history of humanity, এই প্রথম যুদ্ধের একটা লেজিটিমাইজড উপায় হিসেবে আমরা একজন মানুষকে খুন করা, যেটাকে অ্যাসাসিনেশন বলে, পলিটিক্যাল অ্যাসাসিনেশন হ্যাজ বিন লেজিটিমাইজড। আমরা এক সময় বলতাম মাফিয়ারা সুপারি দিয়ে খুন করে, এ ওকে উড়িয়ে দেয়, এই সব কথা মুখে মুখে ঘটতো। জবের থেকে যুদ্ধটা শুরু হয়েছে তার প্রায় 3-4 দিন আগে থেকে 5-6 জন টপমোস্ট নিউক্লিয়ার সায়েন্টিস্ট অফ ইরান আর প্রায় 10 জন মিলিটারি কমান্ডারকে তাদের বাড়িতে, তাদের অফিসে, কাউকে গাড়িতে, কাউকে বাজার করতে গিয়ে, কাউকে মর্নিং ওয়াক করতে গিয়ে একেবারে মোসাড ইজ দ্য সিক্রেট সার্ভিসেস অফ ইসরায়েল। যুদ্ধের অনেক আগে, তখনও যুদ্ধ শুরুই হয়নি, 7-8 দিন আগে যুদ্ধ শুরু হবার আগে 10 সায়েন্টিস্টকে আর 10 জেনারেলকে, কাউকে বললাম না, কাউকে বসার ঘরে, কেউ টিভি দেখছে, কেউ মর্নিং ওয়াক করছে, কেউ অফিসে বসে আছে, একে করে মোর দ্যান 20 পিপল ওয়ার অ্যাসাসিনেটেড। এবং ইসরায়েলের যে সিক্রেট উইং মোসাড, তারা ওইভাবে ইরানের পুরো স্ট্রাকচারের মধ্যে তারা ছড়িয়ে ফেলেছে। কিছুদিন আগে এই যে ইরানের মদত পুষ্ট তার কতগুলো প্রক্সি বলে লেঠেল বাহিনী ঘুরে বেড়াতো, হেজবুল্লাহর ভয়ে এক সময় পুরো মিডল ইস্ট থরথর করে কাঁপতো। তাদের কাছে 15,000-এর বেশি মিসাইল, 1.5 লক্ষর ওপর লোক, ইরান তাদের একেবারে প্রফিউজলি টাকা পয়সা দিয়ে সাপোর্ট করছে। প্রায় 2000 পেজার বম, মোবাইল ফোনের মধ্যে বম, পেজারের মধ্যে বম দিয়ে তারা পুরো হেজবুল্লাহর কমান্ডকে 1 মাসের মধ্যে হাওয়া করে দিল। আর দ্য ওয়ার্ল্ডস মোস্ট প্রোটেক্টেড লিডার কাকে বলা হতো? যে পৃথিবীর সব থেকে প্রোটেক্টেড লিডার, নট দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস, নট দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া,
ওয়ার্ল্ডের সব থেকে প্রোটেক্টেড মানুষ ছিল হাসান নাসারাল্লাহ, দ্য চিফ অফ হেজবুল্লাহ। সেই হেজবুল্লাহর বাংকার উড়িয়ে দিল হাসান নাসারাল্লাহর মৃত্যুর পর থেকে। একেবারে মুন্ডচ্ছেদ হয়ে গেল হেজবুল্লাহ, এবং যাকে বলে ইরানের প্রায় ডান হাত কেটে দেওয়ার মতো। ইরান একেবারে হেল্পলেস। ইরান লুকড হেল্পলেস after after the decommissioning of হেজবুল্লাহ। একেই ইরান নড়বড় করছিল, তারপর এই 20টা লোককে বেছে 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 মারার পর তারা মিসাইল ইত্যাদি নিয়ে আজকে ইসরায়েল ঝাঁপিয়ে পড়ছে। কখন একটা কথা ভেবে দেখেছেন? আমরা তো সবাই পৃথিবীতে জিজ্ঞেস করছি, চিন্তা করছি যে ইরান বম তৈরি করছে কিনা। হ্যাজ এনিবডি আস্কড যে ইসরায়েলের বম আছে কিনা? ইসরায়েল, unlike USA, unlike China, unlike India, unlike Pakistan, আজকে জোর গলায় ইসরায়েল কখনো এই স্বীকার করে না whether they are or they are not a nuclear nation. সবার বিশ্বাস যে ইসরায়েল হ্যাজ নিউক্লিয়ার ওয়েপন্স। তাহলে ইসরায়েল প্রথমেই বলে দিল যে অত কনফারেন্সের তোয়াক্কা আমরা করি না, 70% এনরিচমেন্ট হয়ে গেছে, আমাদের ইরানের নিউক্লিয়ার এস্টাবলিশমেন্টকে ভেঙে বরবাদ করে দিতে হবে। তারা এই সমস্ত আততায়ীর মতো লোকজনকে মারা হলো। প্রায় 15টার মধ্যে 14টা সাইট নিশ্চিহ্ন হয়ে গেছে। ইরানের বর্তমানে এয়ারফোর্স বলে কিচ্ছু নেই। তারা ভিক্টোরিয়াতে মর্নিং ওয়াক করার মতো আজকে ইরান উইদাউট এনি অপোজিশন আজকে ইসরায়েলের স্কাইস গুলো ডমিনেট করছে। একটাই জিনিস হয়নি যে 2500 মাইল দূরে বলে এখনো গ্রাউন্ড ফোর্স তারা ইরানের মাটিতে নামায়নি। এবার এন্টায়ার যুদ্ধটা আটকে আছে একটা জায়গায়, সেটা হচ্ছে ওই পাহাড়ের গহ্বরে 400 ফুট মাটির তলায় ফোর্ডো বলে যে এনরিচমেন্ট ফেসিলিটিটা আছে, সেটাকে কি করে তারা ধ্বংস করবে। 400 ফুট বাংকারকে ধ্বংস করার বম্ব আজকে ইসরায়েলের হাতে নেই। কার কাছে আছে? ইউনাইটেড স্টেটসের কাছে আছে। সেটাকে বলে 30,000 পাউন্ড কেপেবল বাংকার বাস্টার বম্ব। এই 30,000 পাউন্ডের বাংকার বাস্টার বম্ব ক্যারি করতে পারে মাত্র একটা এয়ারক্রাফট, তার নাম হচ্ছে B-52 স্টেলথ বম্বার। এই B-52 স্টেলথ বম্বারকে দিয়ে বাংকার বাস্টার বম্ব যদি ফোর্ডোর উপরে নিক্ষেপ করতে হয় তাহলে ইউএসএ কে যুদ্ধে আসতে হবে। ওই যে গল্পের মধ্যে হয় না, একটা খুব টান টান রহস্য রোমাঞ্চ গল্পের মধ্যে হঠাৎ একটা বিরতি আসে। এখন এই যে একটা জিওপলিটিক্যাল ওয়ার থ্রিলার হচ্ছে, আগামী 2-3 দিন তার মধ্যে একটা পজ যাবে, কারণ ডোনাল্ড ট্রাম্প সবাইকে আমাদের ইজ কিপিং দ্য ওয়ার্ল্ড গেসিং যে ওই B-52 বম্বার নিয়ে সে যুদ্ধে নামবে কি নামবে না। দিস ইজ আ পিরিয়ড অফ সাসপেন্স। আপনি যদি কিছু কিছু মিলিটারি সাইটস ফলো করেন তাহলে দেখবেন অ্যাকর্ডিং টু দেম B-52 and bunker buster bombs are already in Israel. সবাই আধ ঘন্টা অন্তর অন্তর চোখ রাখছে টেলিভিশনের স্ক্রিনে, টুইটারের স্ক্রিনে যে ইউএসএ অফিসিয়ালি নামলো কি নামলো না। এনিবডিজ গেস। ডোনাল্ড ট্রাম্প কি ভাবছে এটা যদি আপনি প্রেডিক্ট করতে চান তাহলে আপনাকে একজন অত্যন্ত দুঃসাহসিক মানুষ বলতে হবে। আই ফর ওয়ান্স ক্যানট প্রেডিক্ট যে ডোনাল্ড ট্রাম্প নামবে কি নামবে না। ডোনাল্ড ট্রাম্প কেন নামছে না? কারণ আপনার টু দ্য সাউথ অফ ইরান, এন্টায়ার মিডল ইস্টে ইউএস এর অন্তত 15-20টা খুব সেন্সিটিভ নেভাল বেসেস আছে। ইরান সেগুলো আক্রমণ করতে পারে। কেবল প্রায় বিশ্বযুদ্ধ না, অ্যাকচুয়ালি বিশ্বযুদ্ধ শুরু হবে। পার্সিয়ান গালফের ব্যবসা বাণিজ্য আটকে যাবে, স্ট্রেট অফ হরমোজ বন্ধ হয়ে যাবে, রেড সিতে হুতিরা সমস্ত অয়েল ট্রাফিক বন্ধ করে দেবে। দ্য ওয়ার্ল্ড উইল ল্যাপস ইনটু
chaos. যে ইকোনমিক এবং বিজনেস কেওস পৃথিবীতে হয়তো আসতে চলেছে, এই কেওস the world has not even seen during Second World War. সামনে 7-10টা দিন আমাদের সমসাময়িক ইতিহাসের পক্ষে is going to be an extremely critical time. দু একটা অবজারভেশন করে আজকের গল্পটা শেষ করি। প্রথম হলো, একটা জিনিস দেখছেন, হ্যাঁ, আমি কাউকে এখানে তাচ্ছিল্য করছি না, এই যে মুসলিম ব্রাদারহুড, ইসলামিক ইউনিটি, একটা কনসেপ্ট অফ ইসলামের জন্য এই যে পৃথিবীর 800 কোটি লোকের মধ্যে দ্য বিগেস্ট রিলিজিয়ন বিং ইস দ্য সেকেন্ড বিগেস্ট রিলিজিয়ন বিং ইসলাম, তারা যে বলতো যে আমরা একে অপরের জন্য লড়ে যাচ্ছি, ঝাঁপিয়ে পড়ছি, সারা পৃথিবীতে আজকে ইসলামিক ইউনিটির কোনো চিহ্ন নেই। আজকে ইসরায়েল বোমা মেরে মেরে ইরানকে ধ্বংস করে দিচ্ছে, ইজিপ্ট থেকে শুরু করে সমস্ত গালফ কান্ট্রি, সিরিয়া, লেবানন, পাকিস্তান, অমুক তমুক, সবাই আজকে অন্যদিকে চেয়ে চেয়ে চা বিস্কুট খাচ্ছেন। There is no sign of any greater Islamic unity in today's world. একজন খুব মজা করে করে তাড়িয়ে তাড়িয়ে পরিস্থিতিটা দেখছেন, সেই দেশটার নাম হলো চায়না। কারণ ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে চায়নাকে ফাপড়ে ফেলার চেষ্টা করছিলেন ট্যারিফ দিয়ে, এখন গালফ যুদ্ধ, ইরানে যুদ্ধ হচ্ছে বলে ইস্ট চায়না থেকে, আমাদের সাউথ চায়না সি থেকে সমস্ত আমেরিকান নেভিকে ডিপ্লয় করে আবার ফিরিয়ে আনতে হচ্ছে গালফ স্টেটসে। সুতরাং চায়নার কাছে আবার সাউথ চায়না সি, দ্য সাদার্ন পার্টস অফ দ্য ইন্ডিয়ান ওশানের ওপর চায়নার যে দখলদারি এবং জমিদারি, সেটাকে অপোজ করার আর কেউ এখন বর্তমানে এখন কেউ রইল না। অদ্ভুত পরিস্থিতিতে পড়েছে ভারতবর্ষ। আজকে ইন্ডিয়ার ফরেন পলিসি ইজ ইন আ ভেরি ক্রিটিক্যাল জাংশন। ধরে নিন যদি আজকাল পরশুর মধ্যে যদি ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে নামে, ইফ ইউএসএ বিকামস আ পার্টি টু দিস ওয়ার, তাহলে দ্য ওনলি কান্ট্রি যে আমেরিকার তাবেদারির মধ্যে আছে, আমেরিকার হুকুম মানতে বাধ্য, যেখানে আমেরিকান বেস থেকে ইরানকে আক্রমণ করতে হবে, সেই দেশটার নাম হলো পাকিস্তান। তাহলে দেখলেন যে ওই অপারেশন সিন্দুরের পর থেকে ভারতবর্ষ যা বলে যাচ্ছে, যে কারো কানে তো ঢুকছে কিনা সন্দেহ, আমেরিকার কানে তো ঢুকছে না। আমেরিকা তার অনেক দিনের হারিয়ে যাওয়া পাকিস্তানের প্রতি ভালোবাসা তারা খুঁজে পেয়েছেন। আসিফ মুনির মধ্যাহ্নভোজ করছেন। শুধু ভাববেন না আসিফ মুনির মধ্যাহ্নভোজ করেছেন, আসিফ মুনির ওয়াজ টেকেন ইনটু পেন্টাগন। মনে রাখবেন, আসিফ মুনির ওয়াজ টেকেন ইনটু দ্য সেন্ট্রাল আমেরিকান আর্মি কমান্ড সেন্টার। সুতরাং কেউ কেউ ভারতীয় মিডিয়াতে শুধু ওই কাঁটা চামচ দিয়ে আসিফ মুনির আর ডোনাল্ড ট্রাম্প বসে চপ কাটলেট খাচ্ছেন, সেই ছবিটা দেখে আপনার গা কিরমির করলেও করতে পারে। বাট প্লিজ রিমেম্বার, আসিফ মুনির অ্যাজ দ্য কারেন্ট ফিল্ড মার্শাল অফ পাকিস্তান ফোর্সেস, আজকে ইন্ডিয়ান আর্মির কোন ফিল্ড মার্শালকে ইন দ্য হার্ট অফ পেন্টাগন, ইন দ্য হার্ট অফ আমেরিকান কমান্ড সেন্টারে নিয়ে যাওয়া হয়নি, পাকিস্তানের ফিল্ড মার্শালকে নিয়ে যাওয়া হয়েছে। সো ইন্ডিয়া বি কেয়ারফুল। গতকাল দেখেছেন কিনা জানি না, আজ থেকে কিছুদিন আগে যদি কেউ বলতো যে তারা পাকিস্তানকে স্টেলথ বম্বার সাপ্লাই করছে, আমেরিকা একেবারে চোখ পাকিয়ে তারা তাদের একেবারে গা রিড়ি করে উঠত। চায়না আজকে হাত খুলে দেদার ভাবে যে ওয়ার প্লেন ভারতবর্ষের হাতে নেই, যে ওয়ার প্লেন রাফায়েলের থেকেও অন্তত 3 গুণ বেশি মারাত্মক, সেই চাইনিজ স্টেলথ বম্বার আজকে পাকিস্তানকে কিছুদিনের মধ্যে তারা সাপ্লাই করছে।
যে যে অ্যান্টি রকেট ওয়েপন গুলো পাকিস্তানের হাতে ছিল না তারা পাকিস্তানকে সাপ্লাই করছে। ওই যে ত্রিকোণ প্রেমের গল্প দেখেন না আমাদের সিনেমা থিয়েটারে, যে হঠাৎ করে একটা ভালোবাসা একজনের থেকে আরেক দিকের দিকে চলে যায়। সুতরাং এই যে ইসরায়েল বনাম ইরানের যে যুদ্ধ, এই যুদ্ধতে অন্তত এখনকার জন্য পাকিস্তানের কপাল খুলে গেছে। আপনি বলতেই পারেন যে ওভার লাস্ট 30-40 ইয়ার্স পাকিস্তানকে বারবার ওয়েস্টার্ন পাওয়ার এইভাবে ইউজ করেছে। আফগানিস্তানের সময় ইউজ করেছে, অ্যান্টি আইসিসের সময় ব্যবহার করেছে, বাট দ্যাট ইজ হোয়াট পাকিস্তান ইজ। আপনি যেরকম অফিস স্পেস ভাড়া দেন, সেরকম পাকিস্তান তার দেশটাকে ভাড়া দেয়। বিভিন্ন সময় আজকে তারা বিভিন্ন ওয়েস্টার্ন পাওয়ার্স এর ভাড়াটে সৈন্য হয়ে যুদ্ধ করেন। তখন ইসলাম চুলোয় যায়, তখন ইসলামিক ইউনিটির কথা কারো মনে থাকে না, তখন ধর্মের কথা কেউ মনে থাকে না, তখন তারা ভাড়াটে সৈন্য এবং ভাড়াটে আর্মি বেস হিসেবে কাজ করে। এই যে তেহরান থেকে সমস্ত ইন্টেলিজেন্স গুলো ইউএসএ তে যাচ্ছে, জনশ্রুতি হচ্ছে যে তেহরান থেকে ইন্টেলিজেন্স গুলো কভার করছে পাকিস্তান এয়ারফোর্স। পাকিস্তান এয়ারফোর্সকে স্টেলথ বম্বার কেন দেওয়া হচ্ছে? ইউএসএ নিজে দিচ্ছে না, হাত ঘুরিয়ে দিচ্ছে, চায়নার মাধ্যমে দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ সেই স্টেলথ এয়ারক্রাফট পাকিস্তানে গিয়ে তারা আপাতত সেই স্টেলথ এয়ারক্রাফট দিয়ে ইরানিয়ান ইন্টেলিজেন্স জোগাড় করে ইউএসএ কে সাপ্লাই করবে। তার মানে তো এই নয় যে পাকিস্তান তো কোনো মুচলেকা দিচ্ছে না যে সেই স্টেলথ বম্বার গুলো নিকট ভবিষ্যতে will not be used against India. সুতরাং বর্তমানে ইন্ডিয়া is walking a tight rope of diplomacy. এই নিয়ে মানুষের মধ্যে একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতে পারে যে হোয়াট হ্যাজ বিন দি অ্যাকচুয়াল ইম্প্যাক্ট অফ অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুরে উই মেড আ স্টেটমেন্ট যে আমরা পাকিস্তানকে হয়তো একটা কড়া মেসেজ দিয়েছি, কিন্তু সেই কড়া মেসেজটা বিশেষ করে পাশ্চাত্য বিশ্ব কিভাবে অ্যাকসেপ্ট করছে, দ্যাট রিমেইনস কোয়েশ্চেনেবল। তাহলে আবার আমরা সেই প্রি সোভিয়েত ইরা আফগানিস্তান জিওপলিটিক্সে ফিরে যাচ্ছি, যখন পাকিস্তান ওয়াজ ইউজড অ্যাজ আ ল্যান্ডিং বেস ফর ওয়েস্টার্ন ইন্টারেস্ট। এবং এই কারণে দেখবেন যে শোনা যায় যে আমাদের প্রধানমন্ত্রীকে যখন ডোনাল্ড ট্রাম্প নাকি এবারে ইনভাইট করছিলেন আবার ইউএসএ তে যাবার জন্য, কারণ উনি নাকি নরেন্দ্র মোদীর সঙ্গে পাকিস্তানের কাউকে বসিয়ে একটা চলো আমরা আবার ভাইয়ে ভাইয়ে গল্প করি এরম একটা মিটিং প্ল্যান করছিলেন। প্রবাবলি ইট ইজ গুড, প্রবাবলি ইট ইজ গুড যে আমাদের প্রাইম মিনিস্টার আজকে এই যে একটা ফ্র্যাজাইল, এই যে একটা ডেলিকেট সিচুয়েশন অ্যারাইজ করেছে ফর ইন্ডিয়া, যে উনি আজকে সেখান থেকে একটা তিনি ইমোশনালি রাগও করেননি, তিনি সেখানে বিরক্ত হননি, বাট সাইলেন্টলি হি হ্যাজ স্টেপড অ্যাওয়ে ফ্রম দ্যাট। তাহলে আফটার মেনি ইয়ার্স এমন একটা পরিস্থিতি যে পরিস্থিতি অ্যারাইজ করছে, যেখানে প্রথম কোয়েশ্চেন হচ্ছে ইউএসএ যুদ্ধে যাবে কিনা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পাকিস্তানকে একটা বেস হিসেবে ব্যবহার করা হবে কিনা। কারণ সমস্ত যুদ্ধ শুরু করার আগে আমরা ভাবি এই যুদ্ধ তো আমরা তুড়ি মেরে শেষ করে দেবো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভাবা হয়েছিল যে 3-4 দিনের মধ্যে জার্মানি হেরে যাবে, 3-4 দিনের বেশি দিন লেগেছিল। পুতিনও ভেবেছিল সে 7 দিনের মধ্যে ইউক্রেনকে গুঁড়িয়ে দেবে, হয়নি। আজকে সবাই ভাবছে যে দুটো বাংকার বাস্টার বম ছুঁড়লেই তাদের নিউক্লিয়ার ক্যাপাবিলিটি ইরানের ভস্মীভূত হয়ে যাবে, হয়তো হবে না, কারণ তাদের কাছে নো হাউ থাকবে। পৃথিবীতে ইউরেনিয়াম শেষ হবে না। ইরানকে আজকে ধ্বংস করলে ইরান আগামী 7-8 বছরের মধ্যে আবার ফিরে আসতে পারে। দ্যাট উইল বি আ সেকেন্ড চ্যাপ্টার। কিন্তু বর্তমানে এই যে একটা গন্ডগোলে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, there is every possibility
যে আজকের পৃথিবী কেবল তো বম্ব এবং মিসাইলের ওপর চলে না, আজকের পৃথিবী অর্থনীতির ওপর চলে, বিজনেসের ওপরে চলে, গ্লোবালাইজড ইকোনমির ওপরে চলে, যে এই গ্লোবালাইজড ইকোনমি ইজ হেডিং ফর লট অফ ট্রাবল। $60 থেকে অলরেডি তেলের দাম $75 হয়ে গেছে, এবং সৌদি আরেবিয়াও খানিকটা মিচকি মিচকে হাসছে, কারণ তারা যদি এই তেলের দামটাকে $80 $85 তুলে দিতে পারেন, তাহলে সবাই ঝগড়া করুক, ওপেক দেশগুলো কিন্তু তারা এই গরম তেলে তারা মাছটা ভেজে নেবেন। তাদের প্রচুর, তাদেরও আজকে নট দ্যাট তাদের টাকা পয়সার টান পড়েছে, আজকে তেল বিক্রি করে আবার দু একটা কাঁচা পয়সা কামাবার সময় তাদের সামনে আসছে। ভারতবর্ষের ফরেন পলিসির কাছে ইট ইজ আ ভেরি চ্যালেঞ্জিং টাইম। আমরা যে একটা খানিকটা হয়তো একটা কৈশোরীয় আনন্দের মধ্যে ভাবছিলাম যে আমরা একটা প্রো আমেরিকান অ্যালায়েন্সের মধ্যে ঢুকে পড়েছি, ডোনাল্ড ট্রাম্পের নবরত্ন সভার মধ্যে 3-4 জন ইনফ্লুয়েন্সিয়াল ইন্ডিয়া ঘুরে বেড়াচ্ছেন, that instant romance seems to be over. The Indian response to Donald Trump's politics, to world politics, এবং কিভাবে আমরা নিজেদের সাউথ এশিয়ান ইকুয়েশনটাকে আমরা অ্যাড্রেস করব ইন দ্য কামিং মান্থস উইল বি ভেরি টেস্টিং। এবং আজকে একজনেরই কথা মনে পড়ছে, সেটা হচ্ছে যেভাবে 1971-এ একটা সাংঘাতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দিয়ে আজকে ইন্দিরা গান্ধী তার ফরেন অ্যাফেয়ার্সটাকে কন্ডাক্ট করেছিলেন 1970-71-এর পরে, আজকের দিনটা উইল বি আ স্টিফেস্ট পসিবল চ্যালেঞ্জ ফর ইন্ডিয়ান ফরেন পলিসি। দেখা যাক এই গন্ডগোলে পৃথিবীটা আমাদের কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়। সবার মতো আমরাও চাই যুদ্ধ বন্ধ হোক, শান্তি আসুক, সাধারণ মানুষ খেয়ে পড়ে বেঁচে থাকুক। সাধারণ মানুষ ভাবে এক, আজকে পৃথিবীর লেঠেল হয়ে যারা ঘুরে বেড়াচ্ছেন, আজকে পৃথিবীর সম্রাট হয়ে যারা ঘুরে বেড়াচ্ছেন, তাদের চিন্তা ভাবনা আর সাধারণ মানুষের চিন্তা ভাবনা বোধহয় এক নয়। লেট আস সি। নমস্কার।